গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা চলে এসেছি এমসিকিউ ক্লাস নাম্বার 9। আমার ক্লাস সকাল 10টা থেকে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এর আগে তার মানে 8টা ক্লাস হয়ে গেছে, যেগুলো যেমন সময় হয়েছে, যে দিনে হয়েছে সেই দিনেই হবে, সকাল 10টা থেকে। ঠিক আছে? আর বাকি স্যারেদের এই মাসের জন্য যে রুটিন রয়েছে, মার্চ মাস, সেই মাসের রুটিন তোমরা দেখে নাও। প্রত্যেকটা স্যারের ক্লাসের রুটিন এখানে রয়েছে। আমার ক্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে। এছাড়াও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমরা শুরু করছি আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব। এবং আজকে আমরা কিন্তু সবই প্রায় রেলওয়ে পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করব। রেলওয়ে এবং যারা রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল ক্লাসটা, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। তো চলো আমরা শুরু করছি। এটাকে তোমরা মক টেস্ট হিসাবেই নেবে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, শেষে বলবে কার কথা হয়েছে। কোশ্চেন নাম্বার 1, প্রথম প্রশ্ন। আলোর প্রতিসরণের কারণে রাস্তার উপরে জল দেখা যায় অনেক সময়। অনেক সময় দেখবে যখন তোমরা পাকা রাস্তা দিয়ে যাচ্ছ, রৌদ্র গরমকালে, রোদ, প্রচণ্ড রোদ, আর অনেক লম্বা পাকা রাস্তা, সামনে অনেকটা পাকা রাস্তা দেখা যাচ্ছে, তবে পাকা রাস্তায় জলের মতো চিকচিক করে। ঠিক আছে? এটা হলো এক ধরনের মরীচিকা। তো এই মরীচিকা দেখা যাওয়ার কারণ কি? সরি, এখানে আমাদের উত্তরটা বলে দিয়েছি, মানে দেখা যাওয়ার কারণটা হচ্ছে মরীচিকা হবে। আমি উত্তরটা বলেই ফেললাম। যাই হোক, এটা এক প্রকার মরীচিকা। তো মরীচিকা আহ, এর জন্যই কিন্তু রাস্তার উপরে আমরা জল দেখতে পাই। মরীচিকা মানে তোমরা জানো এক প্রকার দৃষ্টিভ্রম, মানে মানে ভুল দেখা জিনিস একটা। ঠিক আছে? তো আলোর প্রতিসরণের ফলে হয়। এবং মরীচিকার কারণ যেটা, মরীচিকার কারণ হিসেবে যেটা বলা হয়, সেই ঘটনাটার নাম কি বলবে? কোন কারণে অ্যাকচুয়ালি মরীচিকা দেখা যায়? কোন আলোর ঘটনার জন্য? কোন আলোর ঘটনার জন্য মরীচিকা দেখা যায়, কেউ বলতে পারবে? মরীচিকা দেখা যায় তোমার আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। কিসের জন্য? আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা মরীচিকা দেখতে পাই। ঠিক আছে? এটা মরীচিকা হিসেবে আমরা জল দেখতে পাই। মনে থাকবে এটা। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলো, কোন উদ্ভিদে জল পরিবহনের প্রধান স্তম্ভ কোনটি? কোন উদ্ভিদে জল পরিবহনের প্রধান স্তম্ভ কোনটি? জল পরিবহনের প্রধান স্তম্ভ কোনটি কোন উদ্ভিদের? খুব সহজ প্রশ্ন, এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারো কোনো রকম পরিশ্রম ছাড়াই। খুব সহজ, এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন। জল পরিবহনের প্রধান স্তম্ভ কি? আমরা উদ্ভিদের যখন পরিবহন তন্ত্র পড়ি তখন আমরা এগুলো সম্পর্কে পড়ি। একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম হচ্ছে মৃত কোষ দিয়ে তৈরি এবং জল পরিবহন করে, তাই না? জাইলেম কিন্তু মৃত কোষ দিয়ে তৈরি, তোমরা নিশ্চয়ই জানো। জাইলেম মৃত কোষ দিয়ে তৈরি এবং জল পরিবহন করে। এবং জাইলেমের যে পরিবহন সেটা হচ্ছে একমুখী। জাইলেমের যে পরিবহন, সেই পরিবহন হচ্ছে একমুখী পরিবহন। আর বাকি হচ্ছে তোমার ফ্লোয়েম। ঠিক আছে? তো জাইলেম মনে রাখবে। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম এর পরিবহন বহুমুখী। এরা পাতায় যে খাদ্য প্রস্তুত হয় সেটা বিভিন্ন স্থানে নিয়ে যায়। আর স্টোমাটা, পত্ররন্ধ্র, এটা গ্যাস বিনিময় করে। তোমরা জানো পাতা স্টোমাটা বা পত্ররন্ধ্রের সাহায্যে গ্যাসের আদান প্রদান করে, বাষ্পমোচন সম্পন্ন করে, বিভিন্ন কাজ শরীরে করে। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3-তে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 3 বলো, কোন গ্ল্যান্ড বা কোন গ্রন্থি আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থি বা গ্ল্যান্ড আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। কোন গ্রন্থি আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে? কোন গ্রন্থি আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে? কোনটা হবে?
বলো দেখি প্রত্যেকে। যারা বলছো থাইরয়েড তারা কিন্তু ভুল, কারণ থাইরয়েড থাইরক্সিন হরমোনকে নিয়ন্ত্রণ করে, থাইরক্সিন হরমোনের নিঃসরণ করে। ঠিক আছে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল হরমোন নিঃসরণ করে। সঠিক উত্তর হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্রন্থি আমাদের শরীরের ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন, ঠিক আছে, প্যারাথ হরমোন বলা হয়। এই হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়ায়। ঠিক আছে, আর থাইরয়েড টাইরয়েড এগুলো আমাদের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। যে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয় সেটা আমাদের কোথায় সাহায্য করে? এটা আমাদের বিপাক ক্রিয়ায় সাহায্য করে। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3 ছিল। কোশ্চেন নাম্বার 4 কি ছিল? কোশ্চেন নাম্বার 4 হচ্ছে ইকোলজি। ইকোলজি বা পরিবেশবিদ্যা, এই অধ্যায়ে বা এই শাখায় আমরা কি নিয়ে আলোচনা করি? ইকোলজি বা পরিবেশবিদ্যা শাখায় আমরা কি নিয়ে আলোচনা করি? ইকোলজি বা পরিবেশবিদ্যা শাখায় আমরা কি নিয়ে আলোচনা করি? সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে জীব এবং তার পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া, এইটারই নাম হচ্ছে ইকোলজি। ঠিক আছে, কোনো একটা জীব এবং সে যে পরিবেশে থাকে সেই পরিবেশের সঙ্গে সেই জীবের যে আন্তঃক্রিয়া, বেঁচে থাকার জন্য যে বিভিন্ন জৈব পদার্থের আদান প্রদান, তাদের মধ্যে নির্ভরশীলতা, খাদ্য খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি ইকোলজি বা পরিবেশবিদ্যা। খুব সহজ কোশ্চেন ছিল, তাই না? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 5। ডায়মন্ড এবং গ্রাফাইটের মধ্যে মূল পার্থক্য কি? ডায়মন্ড মানে হচ্ছে হীরা, হীরা আর গ্রাফাইটের মধ্যে মূল পার্থক্য কি বলো? দুটি রাসায়নিক বন্ধন আলাদা, পারমাণবিক নম্বর আলাদা, দুটি পরমাণুর সংখ্যা সমান নয়, দুটি যৌগিক বন্ধন নেই, দুটির যৌগিক বন্ধন নেই। মানে এদের মধ্যে মূল পার্থক্যটা কি? হীরা এবং গ্রাফাইট। কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুটির রাসায়নিক বন্ধন আলাদা। দুটোর রাসায়নিক বন্ধন কি হবে? একদমই আলাদা হবে দুটো রাসায়নিক বন্ধন। ফলত এরা মানে দুটোই কিন্তু কার্বন দিয়ে তৈরি। হীরক এবং গ্রাফাইট দুটোই কার্বন দিয়ে তৈরি। এদের পরমাণু সংখ্যাও সমান কিন্তু সজ্জাটা আলাদা। তোমার হীরকের মধ্যে একরকম সজ্জা থাকে আর গ্রাফাইটের মধ্যে আরেক রকম সজ্জা থাকে, কিন্তু বাকি সবকিছু এক, সজ্জাটা বাদে। এই জন্য একজন হয়ে গেছে হীরা বা ডায়মন্ড, একজন গ্রাফাইট। এদেরকে বলা হচ্ছে অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ, এটা কার্বনের অ্যালোট্রোপ, বা বাংলায় বলা চলে অ্যালোট্রোপ হচ্ছে রূপভেদ। এরা উভয় কিন্তু কার্বনের রূপভেদ। ঠিক আছে, এদের মধ্যে দুজনের মধ্যে কি থাকে? কার্বন থাকে। একই সংখ্যক কার্বন পরমাণু থাকে, শুধুমাত্র সজ্জাটা আলাদা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6। ফ্যারাডের সূত্র বা ফ্যারাডের আইন মূলত কিসের সঙ্গে সম্পর্কিত? ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত? ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত? তাপ সংরক্ষণ, গ্যাসের নীতি, তড়িৎ বিশ্লেষণ, কোয়ান্টাম যান্ত্রিকতা। ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত? বলো, ফ্যারাডের সূত্র কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ।
তড়িৎ বিশ্লেষণের সঙ্গে সম্পর্কিত। এছাড়া আরো একটা ফ্যারাডের সূত্র রয়েছে, যেখানে তোমরা তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত নীতি রয়েছে, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্র রয়েছে, দুটোই ফ্যারাডের সূত্র রয়েছে। ঠিক আছে, তো ফ্যারাডের সূত্রটা একটু মনে করবে। ঠিক আছে, যেখানে আবেশ নিয়ে কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ নিয়ে কথা বলা হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 7, কোন ধাতুকে রান্নাঘরের ফয়েল হিসাবে বহুল ব্যবহার করা হয়? কোন ধাতুকে রান্নাঘরের ফয়েল হিসাবে ব্যবহার করা হয়? কোন ধাতুকে রান্নাঘরের ফয়েল হিসাবে ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, কপার, দস্তা, রূপা। সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দিয়ে খাবার টাবার ঢেকে রাখা হয়। এটা অনেক রেস্টুরেন্টেও কিন্তু তোমার অ্যালুমিনিয়ামের ফয়েল আমরা ব্যবহার করে থাকি। তো অ্যালুমিনিয়াম ধাতুকে ফয়েল হিসাবে ব্যবহার করা হয়। তথ্যগুলো একটু জেনে নেবে। পরে আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8, বায়ুশূন্য ক্ষেত্রে শব্দের বেগ কত? বায়ুশূন্য ক্ষেত্রে শব্দের বেগ কত? 344 মিটার প্রতি সেকেন্ড, 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড, ধীরে ধীরে শূন্যের দিকে চলে যায় নাকি শূন্য? শূন্য স্থানে শব্দের বেগ কত? শূন্য স্থানে শব্দের বেগ কত? সঠিক উত্তর হচ্ছে শূন্য স্থানে শব্দের বেগ হচ্ছে শূন্য। শূন্য স্থানে এটা হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ। শূন্য স্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলো সর্বোচ্চ বেগে চলে, কিন্তু শব্দের গতিবেগ শূন্য। ঠিক আছে, শূন্য মাধ্যমে ভ্যাকুয়ামে শব্দ চলাচল করতে পারে না, আর আলো চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আলো চলাচল করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 9, কোন যন্ত্র দিয়ে অন্তরক পদার্থে জমে থাকা চার্জ শনাক্ত করা হয়? একটা পদার্থে আধান জমে আছে, একটা পদার্থে কিছুটা আধান আছে, তো একটা পদার্থ আহিত নাকি অনাহিত, তার মধ্যে আধান আছে নাকি নেই, এই আধান শনাক্ত করার জন্যে আমরা কোন যন্ত্রটা ব্যবহার করি? ইলেকট্রোস্কোপ, অস্থির পথি যেটাকে বলে স্ট্রোবস্কোপ, অ্যানিমোমিটার, অ্যাভোমিটার। কোন যন্ত্রের সাহায্যে কোনো পদার্থে জমে থাকা আধানকে আমরা শনাক্ত করি? বলো। কোন যন্ত্রের সাহায্যে আমরা পদার্থে জমে থাকা আধান, কোনো পদার্থে আধান আছে কিনা, জমে আছে কিনা সেটাকে শনাক্ত করি? সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রোস্কোপ। সঠিক উত্তর কোনটা? ইলেকট্রোস্কোপ। ঠিক আছে, ইলেকট্রোস্কোপ অনেক সময় সোনার পাত দিয়ে তৈরি করা হয়। সোনার হালকা পাত দিয়ে আমরা ইলেকট্রোস্কোপ তৈরি করি। ঠিক আছে, এটা একটা ধাতব পাত, এবং পাতদ্বয়ের মধ্যে যে বিস্ফোরণ হয় সেটার সাহায্যে আমরা কোনো একটা যন্ত্রে আধান জমে আছে কিনা সেটা বার করি। ঠিক আছে,
কোশ্চেন নাম্বার 10, কার্বলিক অ্যাসিড বা ফেনলের রাসায়নিক সংকেত কোনটি? কার্বলিক অ্যাসিড বা ফেনলের রাসায়নিক সংকেত কোনটি? কার্বলিক অ্যাসিড এর রাসায়নিক সংকেত কোনটি বলো দেখি। কার্বলিক অ্যাসিড বা ফেনলের রাসায়নিক সংকেত কোনটি? সঠিক উত্তর হচ্ছে C6H5OH। সঠিক উত্তর কোনটা? C6H5OH, তাই না? এটা কার্বলিক অ্যাসিড বা ফেনলের রাসায়নিক সংকেত। এখানে তোমার এটা একটা অ্যান্টিসেপটিক হিসাবেও ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক, ঠিক আছে? কোথাও কেটে গেলে বা জীবাণুনাশক হিসাবে এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। তো তোমরা যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তারা এই ব্যাচটা দেখতে পারো, যেখানে দুটো পরীক্ষাকে টার্গেট করা হয়েছে। একটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, আর একটা হচ্ছে তোমার রেলের এনটিপিসি পরীক্ষা। একদম ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচ একদম জিরো থেকে শুরু করা হবে। যারা কিছু জানো না তাদের জন্য, এবং যারা পড়াশোনা কিছুটা করেছো তাদের জন্য, উভয়ের জন্য কিন্তু এই ব্যাচটা উপযোগী। এই ব্যাচের বিশেষত্বগুলো কি? এখানে প্রত্যেকটা বিষয়ে তোমার টপিক ভিত্তিক ক্লাস করানো হবে। প্রত্যেকটা টপিক রেলের যে সিলেবাস ধরে সেখানে একদম গোড়া থেকে ক্লাস করানো হবে। সোম থেকে শনি প্রত্যেক দিন তোমরা ক্লাস পাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ড ক্লাস পাবে, ঠিক আছে? সমস্ত টপিকের তোমরা থিওরি ক্লিয়ার করা হবে, মেইন কনসেপ্ট, এবং এমসিকিউ করানো হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে। তো অবশ্যই তোমরা অ্যাপে এই ক্লাসটা চেক আউট করতে পারো। যারা সিরিয়াস পরীক্ষার জন্য এটা তাদের জন্য। তো চলো আমরা শুরু করছি। পরের কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলো, কি কারণে জমে থাকা বরফ 0°C তাপমাত্রা অপরিবর্তিত রেখে গলে যায়? জমে থাকা বরফ 0°C তাপমাত্রায় গলে যায়, কিন্তু তাপমাত্রা বাড়ে না। 0°র পরে তাপমাত্রা বাড়ে না, তাও গলে যায়। কি কারণে? ভেবে অ্যান্সার করবে। বরফের তাপমাত্রা 0°, 1° এখনো হয়নি, 0° থেকে উষ্ণতা বাড়েনি, তাও বরফটা দেখা যাচ্ছে আস্তে আস্তে গলছে। কেন গলছে? বরফ তো 0°তে জমে যায়, তাও কেন গলছে? সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে লিন তাপ, ঠিক আছে? লুকিয়ে থাকা তাপ বা লিন তাপ। তোমরা নিশ্চয়ই জানো যে বরফ 0°C তাপমাত্রায় আছে, ঠিক আছে? বরফ 0°C তাপমাত্রায় আছে। বরফ গলে হয়ে যাচ্ছে জল, যে জলের তাপমাত্রাও 0°C। কিন্তু এই যে বরফ গলে জল হচ্ছে, দুটোরই তাপমাত্রা 0°C। কেন? কারণ এখানে কিছু এক্সট্রা তাপ আছে, কিছু এক্সট্রা তাপ এখানে আসছে। সেই তাপটাকে আমরা কি বলি? সেই তাপটাকে আমরা বলি লিন তাপ বা ল্যাটেন্ট হিট। লিন তাপ বলা হয়, ল্যাটেন্ট হিট, ঠিক আছে? যেমন ধরো প্রতি 1 গ্রাম বরফ গলালে লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি। প্রতি 1 গ্রাম বরফ গলে জল হতে 80 ক্যালোরি তাপ লাগে। উষ্ণতা পরিবর্তন ঘটে না এখানে, ঠিক আছে? তো এখানে কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি। ক্লিয়ার? এখানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 বলো, সেলুলোজ মানুষের খাদ্যনালীতে হজম হয় না কেন? আমরা জানি আমরা সেলুলোজ জাতীয় খাদ্য হজম করতে পারি না। কেন? মানুষের পাকরসে উৎসেচক নেই বলে,
অম্লের অভাব মানে অ্যাসিডের অভাব, যথেষ্ট লবণের অভাব, নাকি ফাইবারের প্রাচুর্য বেশি থাকে? মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না? সেলুলোজ ভেবে দেখো, সেলুলোজ হচ্ছে এক প্রকার আঁশ জাতীয় খাবার, ফাইবার। মানুষের শরীরে প্রয়োজনীয় উৎসেচক নেই, যে সেলুলোজ ভাঙার জন্য যে উৎসেচক প্রয়োজন সেটা মানুষের শরীরে নেই, ঠিক আছে? তো সেলুলোজ কিন্তু হজম হয় না, বেরিয়ে যায়, যার ফলে কোষ্ঠকাঠিন্য রোগ সেলুলোজ খেলে দূর হয়। সেলুলোজ কি করে, যেহেতু হজম হয় না, আমাদের যে রেচন ব্যবস্থার যে নালী সেখান দিয়ে বেরিয়ে যায়, ফলে সেই নালী পরিষ্কার হয়ে যায়। এটা তো আঁশ বা ফাইবার, তো নালী পরিষ্কার করে, তাহলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়। তো হজম করতে পারে না, কিন্তু এটা আমাদের জন্য উপকারী। সেলুলোজ আমাদের জন্য উপকারী, বোঝা গেছে? আংশিক উপকারী। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেহেতু আমাদের এ নেই, ঠিক আছে? আর সে উৎসেচক, প্রয়োজনীয় উৎসেচক নেই। কোশ্চেন নাম্বার 13 বলো, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কি দরকার? উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়ায় কি দরকার? অক্সিজেন, জল, সূর্যকিরণ, কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যকিরণ, নাইট্রোজেন ও সূর্যকিরণ, শুধু জল এবং মাটি? এটা তো খুবই সোজা উত্তর, তাই না? উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোক। কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোক প্রয়োজন, তাই না? তাহলে সালোক সংশ্লেষের জন্য এগুলো প্রয়োজন, সূর্যের আলো, জল এবং কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো যে 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, প্লাস 12H2O, 12 অণু জল, এরা মিলে তোমার 1 অণু গ্লুকোজ তৈরি করে, প্লাস সূর্যালোক, এগুলো সব গ্লুকোজ, জল ইত্যাদি ইত্যাদি তৈরি করে, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশন বি। খুব সহজ কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 14 বলো, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অবশ্যই এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে, কারণ অ্যান্সারটা খুবই সহজ। সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে, গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে। ইনসুলিন কি করে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, ঠিক আছে? তো খুব সহজ কোশ্চেন এটা, আশা করি তোমরা প্রত্যেকে পেরেছো, তাই না? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15 নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় প্রোটন নিঃসরণ হয় না, বরং নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে রূপান্তর হয়? ভালো করে পড়ো কোশ্চেনটা, পড়ে অ্যান্সার করো। বলো। সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন। এখানে কি হয়, একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুটো হালকা নিউক্লিয়াস নির্গত হয়। একটা ভারী নিউক্লিয়াস ভেঙে একটা হালকা নিউক্লিয়াস
নির্গত হয়, দুটো হালকা নিউক্লিয়াস বা তিনটে হালকা নিউক্লিয়াস তৈরি হয়। বিটা ক্ষয়, গামা ক্ষয় বা আলফা ক্ষয়, এ তো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তায় এই রশ্মিগুলো বের হয়, তাই না? তো আর যখন আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাই, ফর এক্সাম্পল একটা ইউরেনিয়াম পরমাণু হচ্ছে অনেক বড় পরমাণু, যেটা ভেঙে তোমার বেরিয়াম প্লাস ক্রিপ্টন নামে দুটো ছোট ছোট পরমাণু তৈরি হয়। ইউরেনিয়াম হচ্ছে একটা বড় পরমাণু, এটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? পরমাণু বোমা তৈরিতে আর নিউক্লিয় চুল্লিতে আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ব্যবহার করি। কোশ্চেন নাম্বার 16 বা 16, নিচের কোনটি বেসিক বা ক্ষারধর্মী পদার্থ? নিচের কোনটা বেসিক বা ক্ষারধর্মী পদার্থ? নিচের কোনটি বেসিক বা ক্ষারধর্মী পদার্থ? লেমন জুস, সোডিয়াম হাইড্রক্সাইড, ভিনিগার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমরা জানি লেমন জুস বা লেবুর জুস এ তো অ্যাসিড, টক, তার মানে এটা অ্যাসিড ধর্মী, অ্যাসিড স্বাদে অম্ল। ভিনিগার, ভিনিগারও কিন্তু একটা মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এটাও কিন্তু একটা অ্যাসিড। এগুলো সবাই অ্যাসিড, শুধুমাত্র সোডিয়াম হাইড্রক্সাইড NaOH এটা একটা তীব্র ক্ষার, তাহলে এটা হচ্ছে ক্ষারধর্মী বা বেসিক একটা পদার্থ। ঠিক আছে, সো এগুলো মনে রাখবে। ঠিক আছে, আর এটা তো বলাই আছে অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ জল তৈরি করে। এই বিক্রিয়াকে কি বলে? এই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রশম বিক্রিয়া। প্রশম বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং জল তৈরি করে, একে আমরা প্রশম বিক্রিয়া বলি। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 17, স্ফটিক লবণ। স্ফটিক লবণ হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং তার সঙ্গে কিছু জল যুক্ত থাকে। এর মধ্যে যে জলটা যুক্ত থাকে সেই জলকে আমরা কি বলি? এর মধ্যে যে দেখতে পাচ্ছ 10টা জলের অণু যুক্ত আছে, এই জলকে আমরা কি বলি? বলো। এর মধ্যে যে জল যুক্ত থাকে সেই জলকে আমরা কি বলি? এরকম অনেক মৌল রয়েছে যাদের মধ্যে জল যুক্ত থাকে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে স্ফটিক জল, ক্রিস্টালাইন ওয়াটার। ঠিক আছে, লবণ স্ফটিকের মধ্যে যে জলের অণু থাকে তাকে বলা হচ্ছে স্ফটিক জল বা ক্রিস্টালাইন ওয়াটার। যেমন এর মধ্যে 10টা জলের অণু, তুমি যখন এই লবণটাকে উত্তপ্ত করবে বা গরম করবে, গরম করলে এই জলটা উড়ে যায়, বোঝা গেছে? তুমি যখন উত্তপ্ত করবে তখন এই যে 10টা অণু এক্সট্রা যুক্ত আছে জলের অণু, এই জলের অণুগুলো কিন্তু উড়ে যাবে এবং এটা শুকিয়ে যাবে লবণটা, বোঝা গেছে? লবণটা শুকিয়ে যাবে। চলে আসছি আমরা পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, পরিপাক নালীতে চর্বি বা ফ্যাট হজমে সাহায্য করে কোন রস? পরিপাক নালীতে চর্বি বা ফ্যাট হজমে
সাহায্য করে কোন রস? আমরা যে পরিপাক হয় আমাদের, ঠিক আছে, এই পরিপাকে কোন রস সাহায্য করে? পিত্তরস, অ্যামাইলেজ, ট্রিপসিন নাকি ইনসুলিন? কোনটা আমাদের চর্বি বা ফ্যাট হজম করতে সাহায্য করে বলো দেখি? কোনটি আমাদের চর্বি বা ফ্যাট হজম করতে সাহায্য করে? পিত্তরস, অ্যামাইলেজ, ট্রিপসিন, ইনসুলিন? সঠিক উত্তর হচ্ছে পিত্তরস। ঠিক আছে, পিত্তরস লিভারে তৈরি হয়ে আমাদের যে গল ব্লাডার সেখানে সঞ্চিত হয়। এটা কি করে? চর্বি ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করে। ঠিক আছে, পরে এগুলো আরোহী হয়। তো সঠিক উত্তর হচ্ছে পিত্তরস। কোশ্চেন নাম্বার 18, সঠিক উত্তর হচ্ছে পিত্তরস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি বলো? নিচের কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বল বা ফোর্স। ভর এর একক, এটার কোনো অভিমুখ নেই। স্কেলার, দূরত্ব স্কেলার, সরণ স্কেলার। দূরত্বের জায়গায় যদি বলতো সরণ, তাহলে সরণ কিন্তু আবার ভেক্টর। ঠিক আছে, তো ফোর্স এর মান আছে আর অভিমুখ আছে। আমরা ভেক্টর আছে কাদের বলি? যাদের মান থাকবে, ম্যাগনিটিউড থাকবে এবং দিক বা ডিরেকশন থাকবে, তারা হচ্ছে ভেক্টর রাশি। ভর, দূরত্ব এবং সময় এরা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টরের আরেকটা বৈশিষ্ট্য কি? ভেক্টর রাশির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ভেক্টর রাশি যোগ বা বিয়োগফলের নিয়ম মেনে চলে। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি আমরা কাদের বলবো? যাদের মান থাকবে, অভিমুখ থাকবে, প্লাস যারা ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে। ঠিক আছে, ভেক্টর রাশি এটা অবশ্যই তোমরা নোট করবে। ভেক্টর রাশিতে 1 থাকবে মান, 2 থাকবে অভিমুখ, 3 এরা ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে। ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে, এরা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আর যাদের শুধুমাত্র মান থাকবে তারা হচ্ছে স্কেলার রাশি। সহজ কোশ্চেন একদম। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 20, কোন পদার্থের অণুরা সব থেকে বেশি গতিশক্তি সম্পন্ন? কোন পদার্থের অণুরা সব থেকে বেশি গতিশক্তি সম্পন্ন? কোন পদার্থের অণুরা সব থেকে বেশি গতিশক্তি সম্পন্ন? সঠিক উত্তর হচ্ছে গ্যাস। তাই না? দেখো, আমরা যখন কঠিন পদার্থের কথা বলবো তখন অণুগুলো এতটাই কাছাকাছি থাকে যে এদের মধ্যে সেরকম কোনো গতিবেগ থাকে না, কারণ অণুগুলো খুব কাছাকাছি থাকে। তরল পদার্থে কি হয়?
অণুগুলো একটু দূরে দূরে থাকে, এদের মধ্যে সামান্য গতিশক্তি থাকে। আর গ্যাসীয় পদার্থে কি হয়, অণুগুলো অনেক দূরে দূরে থাকে, ফলে তাদের গতিশক্তি অনেক বেশি হয়। তুমি কঠিন, তরল বা গ্যাস এইদিকে আসতে গেলে তোমাকে কি দিতে হবে, প্লাস তাপ দিতে হবে। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে তরল হবে, তরলকে তাপ দিলে গ্যাস হবে। তুমি তাপ দিচ্ছ মানে অণুগুলি গতিশক্তি পাবে। এই তাপ থেকে পদার্থের যে অণুগুলি রয়েছে সেই অণুগুলি কি পাবে, অণুগুলি গতিশক্তি পাবে এই তাপ থেকে। ফলে গ্যাসীয় পদার্থের মধ্যে অণুর গতিশক্তি হবে সব থেকে বেশি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 21, তাপীয় সম্প্রসারণের ক্ষেত্রে কোনটি সত্য? তাপীয় সম্প্রসারণের ক্ষেত্রে কোনটি সত্য? ভেবে অ্যান্সার করো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে তাপ প্রয়োগে সমস্ত পদার্থ উষ্ণতা দিলে প্রসারিত হয়, এটাই হচ্ছে সঠিক উত্তর। তুমি যখনই পদার্থে উষ্ণতা দেবে অণুগুলি গতিশক্তি পাবে, দূরে সরে যাবে, ফলে প্রসারিত হবে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, জল। ঠিক আছে, জল 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিপরীত আচরণ করে। অন্যান্য পদার্থ সবসময় প্রসারিত হয়, কিন্তু জল 0 থেকে 4 ডিগ্রির মধ্যে প্রথমে সংকুচিত হয়, তারপরে প্রসারিত হয়। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম ঘটনা, এই জন্য একে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে, জল একটু বিপরীত ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটা আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, এই জলের প্রসারণ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 22, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই মান প্রদর্শন করে? কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই তাপ প্রদর্শন করে? এই প্রশ্নের উত্তরটা অনেকের মুখস্থ থাকে, তাই না? -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই একই রকম তাপমাত্রা প্রদর্শন করে, -40 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো আমরা এই ফর্মুলা থেকে এটা বার করতে পারি, C/5 সমান সমান F - 32 ডিভাইডেড বাই 9, C/5 F - 32/9। তো এটা একটু পড়বে, এই ফর্মুলা থেকে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বার করতে পারো। -40 ডিগ্রি সেলসিয়াস কেন হয় তোমরা নিজেরা বার করতে পারো। কোশ্চেন নাম্বার 23 বলো, যখন একটি বস্তুতে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি নিশ্চল থাকে, তখন এই বলগুলোকে আমরা কি বলি? যখন একটি বস্তুতে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করা হয় তখন বস্তুটি নিশ্চল থাকে, তখন এই বলগুলোকে কি বলা হয়? ভেবে অ্যান্সার করো। সঠিক উত্তর হচ্ছে সাম্যাবস্থামূলক বল। বা ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা বস্তু আছে, তুমি এই বস্তুতে এদিকে বল প্রয়োগ করলে 10 নিউটন বল, আর এদিক থেকে প্রয়োগ করলে 10 নিউটন বল।
তাহলে মোট প্রযুক্ত বল কত হচ্ছে? মোট প্রযুক্ত বল হচ্ছে 0, তাই না? মোট প্রযুক্ত বল 0, দুটো বল বিপরীতমুখী বল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই এই অবস্থাকে আমরা বলি সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে মোট বল হতে হবে 0, আর আমরা মোট বল যদি 0 হয় তাহলে বস্তুর ত্বরণ কত হবে? বস্তুর ত্বরণ এ সমান সমান আমরা জানি F/m। কেন এ সমান সমান F/m? কারণ নিউটনের সূত্র F সমান সমান ma। তাহলে এখান থেকে F/m সমান সমান a। তাহলে ত্বরণ মানে বল বাই ভর। এখন মোট প্রযুক্ত বল তো 0 ডিভাইডেড বাই ভর, তার মানে ত্বরণ 0। তাহলে একটা বস্তুতে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করলে তাকে বলা হয় সাম্যাবস্থা। এই অবস্থায় ত্বরণ হবে 0, আর ত্বরণ যদি 0 হয় তাহলে দুটো কন্ডিশন হতে পারে। এক, স্থির থাকবে বস্তুটি, ত্বরণ 0 মানে স্থির থাকবে, অথবা 2, সমবেগে সরল রেখায় চলবে। সমবেগে সরল রেখা বরাবর চলবে। দুটো কেসের মধ্যে একটা কেস হতে পারে। বোঝা গেছে? সেখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। একে আমরা কি বলি? সাম্যাবস্থানমূলক বল। এটা একটু কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 24, কোনটি কাজ সম্পন্ন হওয়ার প্রয়োজনীয় শর্তের মধ্যে পড়ে না? ভেবে বলো, কোনটি কাজ সম্পন্ন হওয়ার প্রয়োজনীয় শর্তের মধ্যে পড়ে না? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। বল এবং স্থানচ্যুতি বা সরণ পরস্পর যদি লম্বভাবে থাকে তবে কোনো কাজ হবে না। কৃতকার্য 3 প্রকারের হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। কৃতকার্য বা ওয়ার্ক 3 প্রকারের হয়। এক হচ্ছে ধনাত্মক বা এটাকে আমরা বলি পজিটিভ কৃতকার্য। এক হচ্ছে ঋণাত্মক, যেটাকে আমরা বলি নেগেটিভ কৃতকার্য। আর একটা হচ্ছে তোমার শূন্য কৃতকার্য। ধনাত্মক কৃতকার্য কখন হবে? যখন বল এবং সরণ একই দিকে হবে, তখন সেটা ধনাত্মক কৃতকার্য। ঋণাত্মক কৃতকার্য কখন হবে? যখন বল এবং সরণ বিপরীতমুখী হবে, তখন ঋণাত্মক কৃতকার্য। শূন্য কৃতকার্য কখন হবে? যখন বল এবং সরণ 90 ডিগ্রি কোণে থাকবে। আমরা যদি অ্যাঙ্গেল দেখি, এখানে অ্যাঙ্গেল কত হবে? বল এবং সরণের মধ্যে 0 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল কত হবে? বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ঋণাত্মক কৃতকার্য। আর লম্বভাবে থাকবে, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তবে কোনো কৃতকার্য হবে না। বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়
তাহলে কোনো কৃতকার্য হবে না, একে আমরা বলি শূন্য কৃতকার্য। তাহলে এটাই হচ্ছে কাজ না হওয়ার শর্ত, যেটা কোশ্চেন অনুযায়ী আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর। বোঝা গেছে? প্রশ্ন অনুযায়ী অপশান ডি হবে সঠিক উত্তর। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, একজন লোক একটা ব্রিফকেস হাতে নিয়ে হাঁটছে, ব্রিফকেস হাতে নিয়ে একটা লোক হাঁটছে, তাহলে এখানে লোকটা ব্রিফকেসের উপরে ওপর দিকে বল প্রয়োগ করছে, ব্রিফকেসকে ধরে রেখেছে, আর হাঁটছে মানে সরণ হচ্ছে সামনের দিকে, হাঁটছে মানে সরণ সামনের দিকে, আর ব্রিফকেসটা ধরে রেখেছে, বল প্রয়োগ করছে ওপরের দিকে। তাহলে এখানে বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও কিন্তু লোকটা কোনো রকম কাজ করছে না। ঠিক আছে? এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়, যেগুলো অ্যান্সার করতে হবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 25 বলো, একজন ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে 4 মিটার পথ অতিক্রম করলো, কৃতকার্য কত হবে? একজন ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে 4 মিটার পথ অতিক্রম করলো, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 240 জুল। কারণটা ক্লিয়ার? পরিষ্কার কারণ। কারণ আমরা কৃতকার্যের সংজ্ঞা থেকে কি জানি? কৃতকার্য বা ওয়ার্ক ডান। কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে প্রযুক্ত বল ইনটু সরণ। কৃতকার্য মানে প্রযুক্ত বল ইনটু সরণ। প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল হচ্ছে 60 নিউটন, সরণ কত? 4 মিটার, তাই না? আমি ইংরাজিতে লিখছি, ওখানে বাংলায় লেখা আছে, আমি ইংরাজিতে লিখছি। 4 মিটার, 4 মিটার, তাহলে 4 6 24, 240 নিউটন ইন্টু মিটার, বা নিউটন ইন্টু মিটার মানে জুল, 240 জুল কৃতকার্য। তাই এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, তাই না? এখানে আমরা ধরে নিয়েছি বল এবং সরণ একই দিকে, ঠিক আছে? আর বিপরীত দিকে না হলে আমরা এখানে নেগেটিভ চিহ্ন দেব। ঠিক আছে? কোশ্চেন নাম্বার হচ্ছে 26, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এবং বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি এর সমষ্টিকে আমরা কি বলি? কোনো বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি বা বিভব শক্তির সমষ্টিকে আমরা কি বলি? বলো। কোনটা হবে? গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আমরা কি বলি? সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বলি। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি। ঠিক আছে? এবং মনে করা হয় যে এই শক্তিটা সবসময় ধ্রুবক থাকে বা সংরক্ষণ থাকে।
ঠিক আছে। ফর এক্সাম্পল পতনশীল বস্তু, একটা বস্তু ওপর থেকে পড়ছে, তাহলে সর্ব অবস্থায় সে যতক্ষণ না মাটিতে পড়ছে এই ভ্রমণকালে তার সমস্ত সময় সব সময় গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল কি থাকবে? ধ্রুবক থাকবে। ঠিক আছে, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 27, ধাতুর তার উত্তপ্ত করলে এর রোধ কি হয়? কোনো একটা ধাতব তার বা ধাতুর খণ্ডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে তার রোধ কি হবে? অপরিবর্তিত থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অসীম হবে? তো সঠিক উত্তর হচ্ছে ধাতুদের ক্ষেত্রে উত্তপ্ত করলে রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বাড়াবে তখন তার রোধ কি হবে? বেড়ে যাবে। আর সমানুপাতিকটি রোধ হচ্ছে তাপমাত্রার সাথে সমানুপাতিক। আমি একটা টেবিল এখানে লিখে দিচ্ছি, এটা তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, এটা একটু তোমরা নোট করে নাও। পদার্থ, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কি পরিবর্তন হয়? আমি এখানে লিখব পদার্থ আর উষ্ণতা বৃদ্ধিতে রোধের কি পরিবর্তন হয়। এক, তোমার হচ্ছে ধাতু, ধাতুর কথা যদি বলি উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে। ঠিক আছে, 2 নম্বর আমরা যদি বলি অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী উষ্ণতা বাড়ালে রোধ কমে। ঠিক আছে, আর এক রকম পদার্থ আছে যেটাকে আমরা বলি অতি পরিবাহী, অতি পরিবাহী, যাকে আমরা বলি সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি হয়? নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় রোধের মান হয়ে যায় 0। ঠিক আছে, খুব কম তাপমাত্রায়, খুব কম তাপমাত্রায় রোধ সমান সমান 0 হয়। এটা একটু তোমরা নোট করে নেবে। ঠিক আছে, খুব কম তাপমাত্রায় অতি পরিবাহীতে রোধ হয়ে যায় 0। আর ধাতুদের উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, অর্ধপরিবাহীদের উষ্ণতা বাড়ালে রোধ কিন্তু কমে। এটা একটু তোমরা নোট করে নাও, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, আপাতত একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা নোট করে নিও। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে 28। বলো, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী একটি বস্তুর ভর হচ্ছে 5 কেজি আর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে প্রযুক্ত বল কত হবে? খুবই সহজ একটা কোশ্চেন। এটা তো তোমরা প্রত্যেকে করতে পারবে। নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড লতে কি বলা হয়েছে? সেকেন্ড ল অফ
নিউটন। কি বলা হয়েছে যে ফোর্স প্রযুক্ত বল সমান সমান ভর ইনটু ত্বরণ। প্রযুক্ত বল সমান সমান কি ভর ইনটু ত্বরণ। এখানে প্রযুক্ত বল বার করতে হবে। এখানে বস্তুর ভর কত, ভর বলেছে 5 কিলোগ্রাম, আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে 5 ইন্টু 2, 5 দুগুণে 10 নিউটন। প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে আমাদের 10 নিউটন। সেখানে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, ধাতুকে অ্যানায়ন করতে কতটুকু শক্তির প্রয়োজন? ধাতুকে অ্যানায়নে পরিণত করতে কতটুকু শক্তির প্রয়োজন সেটাকে কি বলে? আয়নে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন তাকে কি বলে? আয়নন শক্তি, আয়তন শক্তি, সমযোজী শক্তি, আণবিক শক্তি। একটা ধাতুর পরমাণুকে আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলি? আয়নন শক্তি বলা হয়। অপশান এ। আয়নন শক্তি কাকে বলে? আয়নন শক্তি কাকে বলে? আয়নন শক্তি মানে হচ্ছে একটা ধাতুর সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনকে বার করতে। এটা ধরো একটা ধাতুর পরমাণু নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, ধরো তিনটেই কক্ষপথ আছে। এখন এই তিনটে কক্ষপথ, তাহলে এই কক্ষপথটাকে আমরা বলবো সর্ববহিস্থ কক্ষপথ। এটাকে আমরা বলবো সর্ববহিস্থ কক্ষপথ। সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে বাইরে নির্গত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে বাইরে নির্গত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা আয়নন শক্তি বলি। জানাশোনা সমস্ত পদার্থের মধ্যে হিলিয়ামের আয়নন শক্তি সব থেকে বেশি, মনে থাকবে 24.6 ইলেকট্রন ভোল্ট। হিলিয়ামের আয়নন শক্তি সব থেকে বেশি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30 বলো। কোশ্চেন নাম্বার 30 বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কি কি আয়ন তৈরি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে কি কি আয়ন তৈরি করে? এটা একদম সোজা কোশ্চেন, না পারার কোনো কারণই নেই। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এইচ প্লাস এবং সিএল মাইনাস, হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাই না? আমরা জানি যে কোনো তোমার অ্যাসিড যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় HCl বা যে কোনো অ্যাসিড তারা এইচ প্লাস আয়ন দেয়, এইচ প্লাস সিএল মাইনাস। ঠিক আছে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 জলীয় দ্রবণে যখন বিয়োজিত হয়ে কি করবে, দুটো হাইড্রোজেন প্লাস আয়ন দেবে এবং SO4 2 মাইনাস আয়ন দেবে। তো যে কোনো অ্যাসিড বা ক্ষার যারা জলীয় দ্রবণে আয়ন তৈরি করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে যারা আয়ন তৈরি করে তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলি। ঠিক আছে, তো এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকে তাহলে এই অবধি থাকছে। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ওকে, আজকের মতো তাহলে থাক।